আপনি সরকার হইয়া গরিবের পেটে লাত্তি দেন, গরিবের জগৎ দেন না, কিছু দেন না। কি কারণে? কাম করে ভাত খায়, রিক্সা চালায়, মাথার গাম পায়ে হালায়া, সেই টাকা দিয়া বাল বাচ্চা লইয়া একটু মাল সাবানা করছি, সব আপনারা কেন ভাঙ্গা লাইছেন? কি কারণে? আমরা মনে করিয়ে দিচ্ছি, যত শ্রাদ্ধ করেন, যত লুটপাট করেন, যত পদ্মা সেতু আর মেট্রো রেল বাঁচান, বাংলাদেশ মির্জাফরদেরকে আগেও ক্ষমা করে নাই, এখনো করবে না, ভবিষ্যতেও করবে না। আমরা কি খেয়াল করছি সাম্প্রতিক সময়ে দুর্নীতি বিরোধী এক ধরনের অ্যাকশনে আছে সরকার? এটা দেখা যাচ্ছে। মানে বিচার সম্পর্কে একটা কথা বলা হয়, বিচার হলেই হয় না, জাস্টিস বলা হয়। সেটা যে হয়েছে সেটা দৃশ্যমানও হতে হয় মানুষের সামনে। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন আর কি ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ছাত্ররা কিন্তু পুলিশকে ইচ্ছামতো পিটিয়েছে। হঠাৎ কেন ছাত্ররা ক্ষিপ্ত হয়ে পুলিশকে ইচ্ছামতো পিটালো, সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতের মাধ্যমে দেখতে পারবেন। প্রিয় দর্শক, সেই সাথে যে ভিডিওর অংশ বিশেষ দেখে ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিতের মাধ্যমে দেখতে পারবেন। বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিও তীরে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকন নিয়ে বাজিয়ে রাখুন। এই ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে আসি। গরিবের পেটে লাত্তি দেন, গরিবের জগৎ দেন না, কিছু দেন না। কি কারণে? কাম করে ভাত খায়, রিক্সা চালায়, মাথার গাম পায়ে হালায়া, সেই টাকা দিয়া বাল বাচ্চা লইয়া একটু মাল সাবানা করছি, সব আপনারা কেন ভাঙ্গা লাইছেন? কি কারণে বলেন? আপনারা চান কি? সরকার বলছে গরিবের পেটে লাত্তি দিতে, বলেন কি কারণে এরকম অত্যাচার করতেছেন আপনারা? হ্যাঁ, না কোনো লুটিস দেওয়া হয় না। ঠিকান লুটিস দিলে আমরা মাল সাবানো সব বাইর করে লাইতাম, কোনো লুটিস দেওয়া হয় নাই। হালিম সাহেব, হ্যাঁ না এটা হ্যাঁ সাদা খানে গরু গরু ছাগল, হ্যাঁ হ্যাঁ কোনো এটা নাই না, হ্যাঁ জায়গার মালিক না। কেন হ্যাঁ নামে আমি কব? হ্যাঁ নামে কেন আমি বলবো? হ্যাঁ আপনি তো জায়গা আসেন, আমি দেখাই দেই। এই জায়গায় আজকে 43 বছর ধরে এই জায়গায় নদী আসছিল, নদী 400-300 পানি আসছিল এই জায়গায়। আমি আজীবন মাছ ধরে গেছি এই জায়গার ভিতরে। স্যার ঠিক আছে স্যার, এই স্যার আজকে আপনি না স্যারের ঠিকান না দাদা, নোটিশ দেওয়া হয় না। নোটিশ দিলে তাই আমরা এই জায়গায় থাকতাম না, তো আমরা বাইরে যেতাম, বাইক তো ভাঙতে পারতো। ঠিক আছে হ্যাঁ, আমাকে আমরা তো কামে দাদা, কামে থাকবো না, কামে না গেলেও খাবো কি করে? চুরি করবো, ডাকাতি করবো? হ্যাঁ পরে পরে আমরা চালু করে আইসি, আমার ফোন দিছে। আমরা না আমাকে সময় দাও না, ওরা তো পিছিয়ে, ওরা তো এই জায়গায়, ওরা তো আসলে সব কামে কাছে। আমরা রিক্সা চালাই, রিক্সা বন্ধ করে থুইয়া হেয়ার পর আসছি আমরা কোথায় ভাঙ্গা লাগবো সব অত্যাচার। হেয়ার আগে ভাঙ্গা লাগছে, বাইর করার আগে ভাঙ্গা লাগছে। কেমন বাইর করবো? না 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 লুটিস দেয় না, আম করে লুটিস দিলে আমরা ভাঙবো, আমরা বাইরাবো না। আমরা মনে করিয়ে দিচ্ছি, যত শ্রাদ্ধ করেন, যত লুটপাট করেন, যত পদ্মা সেতু আর মেট্রো রেল বাঁচান, বাংলাদেশ মির্জাফরদেরকে আগেও ক্ষমা করে নাই, এখনো করবে না, ভবিষ্যতেও করবে না। প্রকল্প উদ্বোধনের নামে বিভিন্ন অনুষ্ঠান করা হয়, কিন্তু প্রকল্পের যে আবার সমাপনী অনুষ্ঠানের নামেও নতুন করে দেশের টাকা লুটপাট করা যায়, এইটা শুধুমাত্র আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানির মির্জাফর আর খাসিটি বেগমদের জমানায় সম্ভব ছিল। পলাশির প্রান্তরে যারা বাংলাদেশের স্বাধীনতার সূর্য ডুবিয়ে দিয়েছিল, সে রবার্ট ক্লাইভ, জগৎ শেঠ, অমিতাভ রায়দুল্লভরা আজকে হাসছে যে মির্জাফর আর খাসিটি বেগমরা 2024 সালে বাংলাদেশে বসে পলাশির প্রান্তরের সেই সূর্যকে ডুবানোর ইতিহাসকে পর্যন্ত ডুবিয়ে দিয়েছে। তারা বাংলাদেশে প্রকল্পের সমাপনী অনুষ্ঠানের নামে কোটি কোটি টাকা লুটপাট করে শ্রাদ্ধ করা যায় জনগণের, সেটার নতুন নমুনার আয়োজন করেছে। অথচ আমরা দেখছি সিলেট সুনামগঞ্জে 4.5 কোটি মানুষ বিভিন্ন উত্তরাঞ্চলের জেলাগুলোতে তলিয়ে গেছে। তৃতীয় দফার মতো বন্যায় গত 2 মাসে জেলা প্রশাসক থেকে বলা হয়েছে
তাদের নাকি টাকা নাই, যারা বন্যার পানিতে ডুবে আছে তাদেরকে সাহায্য করবার। লক্ষ লক্ষ মানুষের ইন্টারভিউ শুনলাম, গত 4 সপ্তাহ ধরে কোনো খাবার নাই, পানি নাই, শুকনো বিস্কুট নাই, অথচ টাকার শ্রাদ্ধ করবার নামে দেখেন এই নয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির মীর জাফর আর খসিদে বেগমরা কিভাবে টাকার লুটপাট করে। পদ্মা সেতুর কিনারে যারা এই লুটপাটের প্রকল্পকে আবার নতুন করে জাতির কাছে হাজির করে, শুধুমাত্র এই জাতি যেন রবার্ট ক্লাইভদের উত্তরতে শুরু যারা আছে মীর জাফর আর খসিদে বেগমদের প্রতি যেন কৃতজ্ঞতা প্রকাশ করে। আমরা বারবার বলেছি, আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে একমাত্র তুলনা হবে সেই পলাশীর প্রান্তরের ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে। এই দখলদার সরকারের রবার্ট ক্লাইভ, খসিদে বেগম আর মীর জাফরদের সাথে একমাত্র তুলনা হবে সেই 1757 বাংলার আম্রকাননের সাথে। পদ্মা সেতু কেন সারা বাংলাদেশের প্রত্যেকটা সেতু প্রকল্পের শ্রাদ্ধ আয়োজন করেন, সমাপনী অনুষ্ঠান করেন, কোটি কোটি টাকা লুটপাটের টাকা খরচ করেন, কিন্তু মনে রাখবেন বাংলাদেশের মানুষ আপনাকে রবার্ট ক্লাইভদের মতোই ডাকাত মনে করে, লুটেরা মনে করে, মীর জাফর আর খসিদে বেগম মনে করে। এবং সেই দিনের জন্য স্মরণ করিয়ে দিচ্ছি মীর জাফরদের করুণ পরিণতির কথা। বুড়িগঙ্গায় যেভাবে খসিদে বেগমকে ইট আর পাথর মাথায় ঝুলায় দিয়ে ডুবাইয়া দেওয়া হয়েছিল, জগৎ শেঠ আর অমিতাভকে বড় বড় দুর্গের উপর থেকে বস্তা পেঁচিয়ে দিয়ে ঝুলিয়ে মারা হয়েছিল, সেই খবরের কথাগুলো মনে রাখেন। ফেরাউনদের পতনের কথা মনে রাখেন। কেবলমাত্র ছাগল দিয়ে কয়েকটা বেরোজের আর মতিউরের চেহারা আসছে, মাছি আর মশা দিয়ে আল্লাহ তাআলা ফেরাউন আর নমরুদদের মারার ইতিহাস আছে। বাংলাদেশের খসিদে বেগমদের মৃত্যু আগামী 200-250 বছর এই জুলুমের জন্য, এই জমানার জন্য, এই জমিনের জন্য উদাহরণ হয়ে থাকবে। তাই শ্রাদ্ধ আয়োজন করতে পারেন, কিন্তু মনে রাখবেন তা দিয়ে আপনার 2 পয়সার লাভ হবে না। গতকালকের এই শ্রাদ্ধের আয়োজনে আমরা দেখেছি পিছনের অর্ধেক সিট খালি পড়ে আছে। প্রধানমন্ত্রীর মিটিংয়েও কেউ যাবার প্রয়োজন মনে করে না। এমপি মন্ত্রী পাটপাড়িদের সাথে একাকার হয়ে কেউ চেয়ারে বসবার প্রয়োজন মনে করে না, কারণ জনগণের এতটুকু সম্মান বোধ আছে। আমি রিক্সা চালায় খাবো, সিএনজি চালায় খাবো, তারপরও খসিদে বেগম আর মীর জাফরদের সাথে এক চেয়ারে এক মঞ্চে বসবো না। এটাই হচ্ছে বাংলার মানুষের স্বাধীনতার স্পিরিট। পলাশীর প্রান্তর থেকে 260 বছর পরে হলো নতুন করে এই দেশের মানুষ আবার জাগবে, আবার প্রতিবাদ করবে। যদি মনে করে থাকেন পুলিশের গাড়ি দিয়ে, ভেহিকেল দিয়ে, কানুন দিয়ে, র্যাবের গুম খুনের ইতিহাস জমা করে, বিডিআর দিয়ে, সেনাবাহিনী দিয়ে বাংলাদেশের 20 কোটি মানুষের স্বাধীনতার সম্ভব। আমরা কি খেয়াল করছি সাম্প্রতিক সময়ে দুর্নীতি বিরোধী এক ধরনের অ্যাকশনে আছে সরকার? এটা দেখা যাচ্ছে। মানে বিচার সম্পর্কে একটা কথা বলা হয়, বিচার হলেই হয় না, জাস্টিস বলা হয়। সেটা যে হয়েছে সেটা দৃশ্যমানও হতে হয় মানুষের সামনে। ঠিক এই ধরনের একটা ব্যাপার যে দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে, এরকম একটার পর একটা ঘটনা আমাদের সামনে আসছে এবং আমাকে জানতে দেওয়া হচ্ছে। এখন কেউ প্রশ্ন করতে পারেন আমরা কি, নাকি অন্য কোনো অডিয়েন্স আছে? সেই প্রশ্নটাই একটু জবাব হিসাবে খুঁজতে চাইবো এই ভিডিওতে। আমি কয়েকটা সাম্প্রতিক ঘটনাকে একটু একত্র করে জাস্ট নিউজের অল্প একটু হেডলাইন এবং কোনো কোনো ক্ষেত্রে সামান্য একটু পড়ি। যেমন ধরুন, পুলিশের সাবেক কর্মকর্তা শামসুদ্দোহা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট। উনি অতিরিক্ত আইজিপি ছিলেন, অতিরিক্ত মহাপরিদর্শক। তার স্ত্রী ফেরদৌসী সুলতানার বিরুদ্ধে তাদেরকে চার্জশিট দিয়েছে দুদক। এটা আমাদের সামনে মিডিয়াতে এসছে। তাদের বিরুদ্ধে 66,48,69,981 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এবং আমরা এখানে দেখেছি যে তার স্ত্রীর অ্যাকাউন্টে সম্পদ অনেক বেশি। প্রায় সব দুর্নীতিগ্রস্ত যেসব লোকজন লুটপাট করেন তাদের স্ত্রীর নামেই অনেক বেশি সম্পদ রাখা হয়, সেটা আমরা জানি। এইটা একটা খবর। এবং এই ভদ্রলোকের বিরুদ্ধে, এই ভদ্রলোককে নিয়েই আলাদা করে হয়তো কথা বলা যেতে পারতো। একজন অ্যাডিশনাল আইজিপি, পুলিশের জাস্ট সর্বোচ্চ পদটার নিচের পদটা, দ্বিতীয় সর্বোচ্চ পদে থাকা একজন মানুষ কিভাবে এই পরিমাণ সম্পদ অর্জন করেছেন। এবং এগুলো তো দুদক যেগুলো স্পেসিফিক পেয়েছে, কনক্রিট প্রমাণ পেয়েছে সেগুলো। এছাড়াও এর বিরুদ্ধে আরও অনেক অভিযোগ আছে, বিভিন্ন পত্রপত্রিকায় এসছে। এর মধ্যে ইভেন একটা মানে গুলশানে একটা 200 কোটি টাকা মূল্যমানের বাড়ি নিজ দখলে রেখে দেওয়ার অভিযোগ আছে। এটা আমি আজকে ওনাকে নিয়ে আলাদাভাবে করতে চাইছি না, তাই আমি আরও কিছু খবর, যেমন গতকালই খবর আসলো কাস্টমস কমিশনারের বসুন্ধরার 9তলা বাড়ি ও 2 ফ্ল্যাট জব্দের আবেদন, এটা দুদক করেছে। এখানে দুর্নীতি মানে আবেদনের শুনানি করেছিল কোর্টে গিয়ে। সেখানে তার কি ছিল, বসুন্ধরা একটি 9তলা বাড়ি ও রাজধানীতে থাকা 2টি ফ্ল্যাট ও 3টি বাণিজ্যিক স্পেস তার অধিকারে আছে। দুদক শুনানি করে এগুলো জব্দ করে রাখার জন্য আদেশ দিয়েছে। এই ভদ্রলোকের নাম হচ্ছে কমিশনার মোহাম্মদ এনামুল হক, কাস্টমস কমিশনার। তার বিরুদ্ধে এই আদেশ এসছে। আমরা বুঝতে পারি কতটুকু সম্পদ এখানে আছে। ঠিক এর মধ্যেই একদিন আগে খবর, এনবিআর ও সহজের সাবেক কর্মকর্তা স্বামী স্ত্রীর নামে দুদকের মামলা। রাজস্ব বোর্ডের সাবেক সহকারী পরিচালক বদরুন্নাহারের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। একই দিনে তার স্বামী সড়ক ও জনপথ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী কবির আহমদের বিরুদ্ধে দুদক মামলা করেছে।
মানে তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত 7 কোটি টাকার সম্পদ পেয়েছে। এছাড়া বদরুন্নাহার 1,30,00,000 টাকা সম্পদের মিথ্যা তথ্য দিয়েছেন। তাদের ছেলে আসিফ মাহমুদ ওরফে আসিফ হাসানের মালিকাধীন গ্লোবাল কনসেপ্ট একটি প্রতিষ্ঠানও পাওয়া গেছে, এরকম তথ্য আছে। বিস্তারিত যাচ্ছি না আজকে। কর কর্মকর্তা ফয়সাল এনবিআর থেকে অবমুক্ত। আবার এনবিআর এর আরেকজন, মানে মতিউরের পর, মতিউর এনবিআরকে আমাদের সামনে ভীষণভাবে নিয়ে এসছে, তারপর আরেকজন, তার নাম হচ্ছে কাজী আবু মোহাম্মদ ফয়সাল, তাকে আনা হয়েছে, ওনাকে অবমুক্ত করা হয়েছে। 27 জুন বৃহস্পতিবার ঢাকার আদালতের কাছে কাজী আবু মোহাম্মদ ফয়সালের অবৈধ সম্পদ অর্জনের বিবরণ তুলে ধরেছে দুর্নীতি দমন কমিশন। তবে এই ঘটনার প্রতি এনবিআর অফিস করেননি বলে জানা গেছে। দুবেদকের আবেদনের পরিপ্রেক্ষিতে কাজী ফয়সাল ও তার স্ত্রীর নামে ঢাকা নারায়ণগঞ্জে 5 কাঠা 2টি প্লট, শ্বশুরের নামে থাকা ঢাকা রমনা এলাকায় একটি ফ্ল্যাট, খিলগাঁওয়ে শাশুড়ির নামে 10 কাঠা প্লট জব্দের আদেশ দিয়েছেন আদালত। সো এখানেও আমরা খেয়াল করছি তার বিরুদ্ধে দুদক কাজ করেছে। এছাড়াও এই কর্মকর্তাও তার আত্মীয় স্বজনের নামে থাকা 19টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে থাকা 87টি হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন। তার মানে এখানেও একজন এনবিআর কর্মকর্তার বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আরেকটা জিনিস আমি একটু যোগ করে রাখতে চাই, এটা ঠিক দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে না, একজন সহকারী পুলিশ সুপার চাকরি হারিয়েছেন দুর্নীতি ও অসদাচরণের দায়ে। এখানে এক ধরনের ব্ল্যাকমেইলিং এর হিস্ট্রি আছে, আমি সেই বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। এসব আচরণ পুলিশের কাছে ডাল ভাত, আমরা জানি বুঝি, কিন্তু এই ক্ষেত্রে এই ভদ্রলোকের চাকরি গেল। এবং যেটা সবচেয়ে জরুরি কথা, এটা মিডিয়ায় আনা হলো, জানানো হলো। এই কয়েকটা ঘটনা খুব অল্প কিছুদিনের মধ্যে হয়েছে, এবং আমরা ট্রেন্ড যদি বিশ্লেষণ করি আমরা ধারণা করতে পারি এই ধরনের দুর্নীতির জন্য দুদক অ্যাকশন নিচ্ছে বা সরকারের দিক থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে, এই ধরনের তথ্য আমাদের সামনে আসার কথা। একটু যোগ করে রাখি, তার কয়েকদিন আগেই পরিমণির সাথে সম্পর্কের জেরে পুলিশের একজন কর্মকর্তা জনাব সাকলায়েন চাকরি হারিয়েছেন বা হারাতে যাচ্ছেন, এরকম একটা ফাইনাল সুপারিশ হয়েছে। এই তথ্য আমাদের সামনে এসছে। ফলে হচ্ছে শুরু করছিলাম যে এক ধরনের দুর্নীতি বিরোধী অভিযান বাংলাদেশে চলছে। একসময় যে তথাকথিত শুদ্ধি অভিযানের কথা বলা হলো, এবং দুদককে আমরা সাবালক হয়ে উঠতে দেখছি। দুদকের বিরুদ্ধে আমাদের ভীষণ সিরিয়াস অভিযোগ ছিল, তারা কখনোই দুর্নীতি দেখে না। কোথাও যদি প্রচুর হইহট্টগোল এবং শোরগোল হয়, মাঝে মাঝে একটু নড়ে চড়ে, তাও ডেকে ডেকে তাদেরকে এক ধরনের ক্লিন চিট দেয় হলো তার কাজ। এছাড়া আপনি যদি কাউকে হয়রানি করতে চান তখন দুদক লেলিয়ে দেওয়া হয়। ডক্টর ইউনূসের বিরুদ্ধে এখন যেমন লেলিয়ে দেওয়া হয়েছে, এর আগে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছিল। এরকম কাজ যার বিরোধী দল মতকে সিরিয়াসলি অপ্রেস করার জন্য দুদককে ব্যবহার করা হয়েছে। কিন্তু সেই দুদককে এখন দেখা যাচ্ছে সরকারের বিভিন্ন জায়গায় কর্মরত বা চাকরি থেকে রিটায়ার করা মানুষের বিরুদ্ধে ভীষণ সিরিয়াসলি নেমেছে। আর যেগুলো সেন্সেশনাল কেস, এর মধ্যে অন্তত দুটোর ক্ষেত্রে তো দুদক করেছে, যদি এটা তারা স্বতঃস্ফূর্ত বা স্বপ্রণোদিত হয়ে করেনি। জনাব বেনজির এবং জনাব মতিউরের ক্ষেত্রে এ দুটো মেইন স্ট্রিম এবং সোশ্যাল মিডিয়াতে প্রচুর শোরগোল হওয়ার পর দুদককে নড়তে চড়তে দেখা গেল। তাহলে একটা প্রশ্ন যেটা করেছিলাম শুরুতেই, সেই প্রশ্নের জবাবটা খোঁজার চেষ্টা করি। সরকার দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে, এটা ভিজিবল করার চেষ্টা করছে, প্রকাশ্য করার চেষ্টা করছে। এটা শিওর যে ঘটনাগুলো ঘটছে এগুলো আসতে দেয়া হচ্ছে, সামনে আসতে দেওয়া হচ্ছে, মিডিয়াকে সাপ্লাই করা হচ্ছে এবং মিডিয়াতে এই নিউজগুলো করতে বলা হচ্ছে। এটা আমি নিশ্চিত, কারণ দুদক কখনো কখনো 2-4 জনের বিরুদ্ধে যে তদন্ত করে না তা না, করে। তো সেই তদন্ত আসলে আমরা ধারণা করি বা আমরা নিশ্চিতভাবে বলতে পারি কখনোই সহিনিয়তে করা হয় না। প্রশাসন বা সরকারের মধ্যে নানান রকম গ্রুপ আছে, পাওয়ারের সেন্টার আছে, একজন আরেকজনের বিরুদ্ধে লেগে গিয়ে তাকে দমানোর জন্য, ওকে দমানোর জন্য দুদককে তারা লেলিয়ে দেওয়ার চেষ্টা করে। এনবিআর ডক্টর মতিউর কিন্তু এই ধরনের কথা বলেছিলেন। তার আগে এর আগে 4 বার দুদক লেলিয়ে দেওয়া হয়েছিল, এবং দুদক লেলিয়ে দেওয়ার পরে যেটা হলো, উনি 4 বারই বেরিয়ে এসছেন, এবার 5ম বার কি হবে সেটা পরে দেখা যাবে। সো ওই ঘটনাগুলো হয়েছে, কিন্তু এতদিন আমাদের সামনে এই ধরনের তথ্য আসে নাই। এখন প্রশ্ন হচ্ছে, এটার অডিয়েন্স কি? আমরা জনগণ। তাহলে জনগণকে কি কোনো মেসেজ দিতে চায়? মানে সরকার করাপশনের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে, এতে সরকারের কি লাভ? আমরা ক্লিশে শোনাবে, কিন্তু কথাটা বলতেই হয়, কারণ এটাই হলো মূল আলোচনার বিষয়। একটা ইলেকটোরাল ডেমোক্রেসির কথা আমরা যখন বলি, তখন একটা নির্বাচন যখন থাকে তখন জনগণকে কিছুটা কেয়ার করা। আপনি খারাপ মানুষ হলেও ইউ হ্যাভ টু কেয়ার পিপল। আপনি মানুষের কাছে ভোট যেহেতু চাইতে যাবেন, আপনাকে মানুষকে দেখানোর চেষ্টা করতে হবে যে না, আপনি কিছু কিছু কাজ টাজ করছেন। দেশে দুর্নীতি নিয়ে প্রচুর কথা হচ্ছে, এবং আওয়ামী লীগ এখন দুর্নীতি আর অস্বীকার করে না। আমি বহু আওয়ামী লীগ নেতার সাথে টকশো করেছি, আমি দেখলাম যে তাদের টোন এখন এরকম, দুর্নীতি হয়, এবং তারা এটাকে জেনারেলাইজ করার চেষ্টা করেন যে ধরনের অর্থনৈতিক ব্যবস্থায় দুর্নীতি হয়, সারা পৃথিবীতে দুর্নীতি হয়। এগুলোর বিরুদ্ধে কি যুক্তি আছে দিয়ে আসি, আজকে সেটা নিয়ে আলোচনা করছি না, কিন্তু এই কথাগুলো তারা বলেন। সো দুর্নীতি আছে, এবং তাদের ন্যারেটিভ হচ্ছে তাদের দলনেত্রী, দেশের প্রধানমন্ত্রী, তিনি একমাত্র মানুষ যিনি এটাকে নিয়ন্ত্রণে আনতে পারেন, এবং তিনি নিয়ন্ত্রণে আনবেন, তিনি সেভিয়ার, তিনি মেসিয়া। এই ধরনের একটা মেসেজ আমাদের সামনে বলার চেষ্টা করেন। কিন্তু এটা বলেও কি আসলে কোনো প্রয়োজন আছে? মানুষকে আপনি আসলে কেন পাত্তা দিবেন? মানুষকে আপনি কেন খুশি করতে চাইবেন? কোনো প্রয়োজন নাই। এটা অপরাধীদের সাম্রাজ্য হিসাবে তৈরি হয়েছে, এটা একটা মগের মুল্লুক, এটা একটা মাফিয়া স্টেট। সেখানে জনগণ কি ভাবছে টাপছে এগুলো ম্যাটার করে না। জনগণকে একটা জায়গায় এই ধরনের সরকার বা এই ধরনের রেজিম
ভয় করে সেটা হচ্ছে যদি জনগণ এতটাই বিক্ষুব্ধ হয়ে ওঠে যে সে রাস্তায় নেমে গেছে, তখন তার গতিচ্যুতির সম্ভাবনা থাকে, তখন সে জনগণকে কিছু কেয়ার করার চেষ্টা করে। তো দুর্নীতি নিয়ে কি জনগণের মধ্যে প্রচণ্ড ক্ষুব্ধতা তৈরি হয়েছে যে জনগণ রাস্তায় নেমে যেতে পারে? আমি তো দেখছি না, আমার ধারণা কেউই দেখছি না। তাহলে আবারও পাল্টা প্রশ্ন, জনগণ না কি? তাহলে আমার উত্তর হচ্ছে এই স্টেপগুলোর অডিয়েন্স আসলে জনগণ না, এই দেশের ভেতরের কেউ না। এই পদক্ষেপগুলো আমি মনে করি নেওয়া হচ্ছে সেই মানে আমরা দীর্ঘদিন থেকে এটা ধারণা করছি এবং এই ধরনের অ্যাটিটিউড সরকারের মধ্যে দেখছি। বিশেষ করে আমেরিকা এক ধরনের অবজারভেশনে সরকারকে রেখেছে। আমরা আজিজ আহমেদের বিরুদ্ধে কি করা হচ্ছে বলে আমেরিকার ব্রিফিংয়ে বলা হয়েছে, কারণ ডোনাল্ড লু সহকারী পররাষ্ট্র সচিব বা আমরা মন্ত্রী বলি এভাবে, উনি যখন বাংলাদেশে সর্বশেষ আসলেন, তিনি তার বাংলাদেশে থাকাকালীন সময়ে তিনি ভয়েস অফ আমেরিকার সাথে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেখানেও খুব স্পষ্টভাবে বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে কি করছে, কি ধরনের পদক্ষেপ নিচ্ছে সেটা দেখবেন বলছেন। এমনকি বাংলাদেশের এই দুর্নীতির ঘটনাগুলো যখন আমেরিকার পররাষ্ট্র ডিপার্টমেন্টে এমনকি পেন্টাগনে জনাব আজিজের ক্ষেত্রে তোলা হয়েছিল, সেখানেও ইনফ্যাক্ট এই কথাগুলো ব্রিফিংয়ে বলা হয়েছিল যে তারা দুর্নীতির বিরুদ্ধে কাজ করছেন সরকারের সাথে এবং তারা দেখতে চান সরকার কি ধরনের পদক্ষেপ নেয়। এবং আমি একটু জুড়ে দেই, আগেও বলেছি, তারপরে এই ভিডিওর রিলেভেন্সের স্বার্থে বলছি, যেন আজিজ আহমেদের বিরুদ্ধে যখন পদক্ষেপ নেওয়া হলো স্পষ্ট দুর্নীতির অভিযোগ, ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম। এর আগে মানবাধিকার লঙ্ঘন নিয়ে হয়েছিল। এই দুর্নীতির বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হলো, স্যাংশন দেওয়া হলো, সেটার পর সরকার তেমন কোনো উচ্চবাচ্য করেনি। যদিও জনাব আজিজ আহমেদের বিরুদ্ধে এখনো দুদককে লেলিয়ে দেওয়া হয়নি, কিন্তু সরকারের উপরে চাপ আছে। ডোনাল্ড লু স্পষ্টভাবে বলেছেন দুর্নীতি নিয়ে তারা একসাথে কাজ করছেন। সো সরকারের এক ধরনের চেষ্টা আমি মনে করি, এটা আমার ইন্টারপ্রিটেশন, আমি ধারণা করি যৌক্তিকভাবেই, এটার অডিয়েন্স আসলে দেশের বাইরে। বাংলাদেশ যে একটা ক্লিপ্টোক্রাসিতে পরিণত হয়েছে, আমেরিকা আজিজকে যে ধারায় শাস্তি দিয়েছে, বহুবার বলেছে তার সাবহেডিং হচ্ছে ক্লিপ্টোক্রাসি অ্যান্ড হিউম্যান রাইটস, এবং আজিজ আহমেদ একজন ক্লিপ্টোক্রাসির পার্ট হিসেবে এই কাজগুলো করেছেন। তো বাংলাদেশে যে একটা ব্র্যান্ডিং গ্লোবালি তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যেটা চোরদের সরকার, মানে সরকারে যারা বসেছে তারা চোর, তারা চুরির উদ্দেশ্যে, দেশকে লুট করার উদ্দেশ্যে ক্ষমতা আঁকড়ে ধরে আছে। এই যে ন্যারেটিভ, এই ন্যারেটিভ সরকারের ইন্টারন্যাশনাল চাপ তৈরি হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেবে। কিছু পদক্ষেপ নিয়ে সরকার সম্ভবত এই আলাপগুলো যখন আসবে, যারা তাদেরকে করতে আসবে, এগুলোকে এক্সাম্পল হিসেবে তারা দেখাবে। এবং আমি ধারণা করি সম্প্রতি যেসব পদক্ষেপ হয়েছে, এগুলো অলরেডি বিভিন্ন এম্বাসিতে সরকার পাঠিয়েও দিয়েছে। সুতরাং আমি যদি সঠিক হয়ে থাকে, আমার ইন্টারপ্রিটেশন যদি সঠিক হয়, আমরা সামনেও আরও কিছু ভিজিবল পদক্ষেপ নেওয়া দেখতে পারবো। যদিও বহুবার বলেছি এই পদক্ষেপগুলো নেওয়া সরকারের খুব পক্ষে যায় না, কিন্তু তারপরও কিছু পদক্ষেপ হয়তো আরও আসবে। এবং রিসেন্ট পদক্ষেপ যা সোকল্ড পদক্ষেপ আমরা দেখছি, দিনের শেষে এরা শাস্তি পাবে কি পাবে না ডিফারেন্ট আলোচনা, কিন্তু এই যে এই মুহূর্তে প্রচুর আলোচনা হচ্ছে, সেই আলোচনার মধ্যে আপনি দেখাতে পাচ্ছেন অ্যাট লিস্ট দ্য প্রসেস ইজ অন, এটাই দেখাতে চাইছেন। আবারও বলছি, ইন্টারনাল না, এক্সটার্নাল অডিয়েন্সকে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।